আসসালামু আলাইকুম। 18 বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে, তাহলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করতে বাধা কোথায়? করোনার পরে ঠিকমতো সার্কুলার হয় না, এই সব মিলায়া আমাদের বয়সটা চলে গেছে। কোম্পানির মালিকরাও ওই সরকারি চাকরির বয়সের সাথে মিল রেখে 30 বছর একটা সার্কুলার দেয়, এবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তখন আমরা কোম্পানি চাকরিও পাচ্ছি না। 30 নাকি 35 এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়সসীমা কি? আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবে তারা পাবে না কেন? স্বাভাবিক হয়ে এসেছে সাভার, গাজীপুর, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের পোশাক কারখানা। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বৃষ্টির মাথায় নিয়েই কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা গেছে তাদের। শ্রমিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এদিকে পোশাক খাতে অস্থিরতায় কিছু রাজনৈতিক দলের ইন্ধন থাকলেও দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। প্রতিনিধিদের সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। টানা বেশ কিছুদিন অস্থিরতার পর খুলেছে সাভার ও গাজীপুরের শিল্প কারখানাগুলো। এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক। শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে আবার উৎপাদন শুরু হয়েছে। আজ খুলেছে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সকল তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। শিল্পাঞ্চল পুলিশ বলছে, শ্রমিক চলে যাওয়ায় বন্ধ রয়েছে 4 থেকে 5টি প্রতিষ্ঠান। এর বাইরে পুরোদমে চলছে 1800-র বেশি শিল্প কারখানা। আজকে আমাদের খুবই ভালো একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, সফলতা বলতে পারেন। শ্রমিক ভাইরা আজকে এই এলাকায় আমার কাছে মনে হয়েছে আমাদের দৃষ্টিতে গত কয়েকদিনের চাইতে আজকে খুব শান্তিপূর্ণভাবেই ওরা কাজ করেছে। এদিকে আলাদা এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, দ্রুত পোশাক শিল্প খাতের পরিস্থিতির উন্নতি হবে। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, চলছে, এবং এখানে কিন্তু অন্যরকম রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, আপনাদের ইন্ধন দিচ্ছে, এটা এমন সহযোগিতা করছে, ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা পুলিশ পারবে না, আর্মি বিজয় পারবেন, এই জন্য যথেষ্ট হয়েছে। আর আমি কমার্স মিনিস্টার স্টেট বডির সাথে আলাপ করছি। একই দিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, শ্রমিক অসন্তোষ ঠেকানোর নামে সরকার শ্রমিকদের নিপীড়ন করছে। শ্রমিক হত্যার বিচারে কমিশন গঠনেরও দাবি জানান তারা। আমরা অন্তর্বর্তী সরকারের বক্তব্য কিংবা তাদের যে ভূমিকা, সেটা আগের সরকারের মতোই একইভাবে সমস্ত আন্দোলনকে চক্রান্ত, বহিরাগত এইগুলি বলে এবং তাদের উপর তাদের বিরুদ্ধে অভিযান চালানো, এইটা অব্যাহত আছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গণভবনে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করে শিগগিরই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন, গুম, খুন, নির্যাতনের চিত্র স্থান পাবে জাদুঘরে। গণভবন পরিদর্শন শেষে সরকারের উপদেষ্টারা জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতেই থাকবেন। গণভবন নামে এই যে বাসভবনটি, প্রধানত বাসভবনটি ছিল, সেটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। এবং যেহেতু 36শে জুলাই অথবা 5ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই 5ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব নয়, ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দাবি করেন রিজভী। এ সময় তিনি বলেন 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। এ ঘটনায় বিদেশি হস্তক্ষেপ ছিল না, তা পূর্ণ তদন্তে বেরিয়ে আসবে। পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের, এটা কারা ঘটিয়েছে? আজকে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। এটা যদি আবারও সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আহতদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে বিএমডিসির রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সহ অন্যান্য সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ থেকে অযোগ্য, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর চিকিৎসকদের অপসারণের দাবিও জানিয়েছে সংগঠনটি। সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্থবিরতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিনের অপসারণ সহ 7 দফা দাবি জানায় ড্যাব। ন্যায্য দাবির সমূহ মানা না হলে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ করে আগামীতে আন্দোলন বিস্তৃত করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। প্রফেসর রোবেদ আমিনের পদত্যাগ, যারা পদায়িত হয়েছে স্বৈরাচারের দোসর তাদের পদত্যাগ, একটা সুষ্ঠু স্বাস্থ্য ব্যবস্থা, স্বৈরাচারের দোসরদের অপসারণ, যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল তাদের তদন্ত সাপেক্ষে বিচার, এগুলি তো আমার একার দাবি না, আপনাদের সবার দাবি। কাজেই এই সরকার, এই জনতার সরকার, তারা এটা শুনবে এবং ইনশাআল্লাহ আমাদের দাবি। প্রশাসনকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে তিনি এই কথা বলেন। ফয়জুল করিম বলেন, দেশের প্রধান সমস্যা দুর্নীতি, টাকা বা সম্পদের কোনো অভাব নেই বাংলাদেশে, তাই এ দেশের আমূল সংস্কার করার আহ্বান জানান তিনি। এই দুর্নীতিযুক্ত রাজনীতির কারণে, আজকে গান্দা রাজনীতির কারণে হাজারো ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না। আপনি তাদেরকে বুঝান, আপনার মতো ভালো মানুষ যদি দূরে থাকে তাহলে গান্দা পরিবেশ যাবে না, যেখানে দলীয়করণ হবে না, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে এবং আমাদের দেশ সুন্দরভাবে চলার ব্যবস্থা করবে। এর জন্য আসুন আজকের যে দাওয়াতি কাজ করব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।